আসসালামু আলাইকুম। আমি নোমান মাসুম অস্ট্রেলিয়া সিডনি থেকে কিছু কথা বলব। সেটা হলো যে হাসিনা পরবর্তী যেই ফ্যাসিস্টের যে পতন এবং হাসিনা যে ইন্ডিয়া পালিয়ে গেল এবং সেখানে আপনারা জানেন ভারতীয় জাতীয় নিরাপত্তা তাকে যেভাবে নিরাপত্তা দিল এবং ভারতীয় যে যে সংসদীয় বৈঠক কমিটি তাকে অনির্দিষ্টকালের জন্য ইন্ডিয়াতে আশ্রয় দেওয়ার জন্য তারা আম, আম, তথা রাষ্ট্রীয়ভাবে তারা সেই ঐক্যমতে পৌঁছেছে, যেটা হলো দেখেন যে হাসিনাকে টিকানোর জন্য ইন্ডিয়া এই ক্ষেত্রে খুব অটল। সেটা আপনি বিজেপি বলেন, কংগ্রেস বলেন বা অন্যান্য মাইনরিটি যে গ্রুপগুলো বলেন, তারা সেটা যথেষ্ট পরিমাণে তারা বুঝে যে ইন্ডিয়ান স্বার্থ একমাত্র হাসিনার দ্বারা যেভাবে তারা হাসিল করেছিল, অন্য কোনো গভর্নমেন্টের দ্বারা সেটা তারা হাসিল করতে পারবে না। যার জন্য বারবারই তারা হাসিনাকে ব্যাকআপ দিয়ে গেছেন এবং তারই চেষ্টা হয়েছিল। এবং আপনারা জানেন যে সজীব ওয়াজেদ জয় শেখ হাসিনা ফ্যাসিস্টের যে একমাত্র ছেলে, সে প্রথমে বলল যে আপনারা আপনাদের কথা চিন্তা করেন, আমাদের ফ্যামিলির কথা আপনাদের চিন্তা করতে হবে না। সে মোটামুটি বাংলাদেশ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে এবং সেও বলেছেন যে তারা বিদেশের মাটিতে বিদেশের জীবনযাপনে তারা অভ্যস্ত এবং বাংলাদেশ নিয়ে চিন্তা করার তাদের সুযোগ নেই। শেখ হাসিনা রাজনীতিতে ফিরবেন না এবং তার ফ্যামিলির কেউ আওয়ামী লীগের রাজনীতি করবেন না। কিন্তু পরবর্তীতে আমরা দেখলাম যে বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে সে বিভিন্ন সময় বিভিন্ন স্ট্যাটাস দেওয়া শুরু করলো। সেটা হলো যে সে বিএনপির সাথে কাজ করতে চায় গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য এবং সে কাজ করতে চায় যে আওয়ামী লীগ আবার নতুনভাবে ফেরত আসবে এবং সেই রাজনীতি করতে চায়। মোটামুটি দীর্ঘ 4 দিন তার বিভিন্ন স্ট্যাটাসে পরিলক্ষিত হচ্ছিল যে সামথিং গোয়িং অন বিহাইন্ড দ্য সিন। সেটা হলো যে আপনারা জানেন ভারত কখনো বাংলাদেশের বন্ধু নয়, ভারত অলওয়েজ বাংলাদেশের শত্রু এবং আওয়ামী লীগের খুব ভালো বন্ধু। কারণ আওয়ামী লীগের ভালো বন্ধু এই জন্য, হাসিনা গত 15 বছর ইন্ডিয়াকে যা দিয়েছে আগামী 500 বছরও বাংলাদেশের কাছ থেকে ইন্ডিয়া তা পাবে না। সেটা মোটামুটি পরিষ্কার, বাংলাদেশি জনগণ এবং বহির্বিশ্বের সবাই সেটা জেনে গেছে। এখন আপনারা জানেন তারই ফলশ্রুতিতে আর্মির ভিতরে একটা কু হওয়ার চেষ্টা করেছিল। সেটা প্রথম দিন 3জন জেনারেলকে ক্লোজ করা হয়েছিল এবং তাদের চাকরি থেকে বহিষ্কার করা হয়েছিল এবং পরক্ষণে পরের দিন আরও 3জন জেনারেলকে বহিষ্কার করে তাদেরকেও ক্লোজ করা হয়েছিল। এবং হঠাৎ করে কালকে সজীব ওয়াজেদ জয়ের এবং আমি একটু বলি রাখি, সেখানে তত্ত্বাবধায়ক ব্যবস্থা বা অন্তর্বর্তী সরকারের যে রূপরেখা সেটা দেওয়ার জন্য রাষ্ট্রপতিও গড়িমসি করলেন এবং অ্যাটর্নি জেনারেলকে সরিয়ে দেওয়া হলো এবং অ্যাটর্নি জেনারেলকে সরিয়ে দিয়ে অ্যাডভোকেট আসাদুজ্জামানকে অ্যাটর্নি জেনারেল করা হলো। সেটাও একটা মেকানিজম ছিল, কারণ হাসিনার দুর্বৃত্তের শাসন, 15 বছরের শাসন যেভাবে বাংলাদেশের সমস্ত সেক্টরকে অক্টোপাসের যেভাবে আষ্টে পৃষ্ঠে ধরে আছে, এখানে যদি আপনি এই কমান্ড বা এই চেইনকে আপনি যদি ভাঙতে না পারেন বা এই সরকারি অন্তর্বর্তী সরকারি ইউনিট সরকার যদি ভাঙতে না পারে, তাহলে বাংলাদেশের সমস্ত সেক্টরগুলো অথর্ব হয়ে পড়বে। আমরা লক্ষ্য করেছি যে বাংলাদেশের 452টি থানা তথা উপজেলায় কোনো জায়গায় পুলিশ কোনো কর্মতে ছিল না, মানে কর্মক্ষেত্রে ছিল না, তারা কর্মবিরতি পালন করেছে, যেটা একটি রাষ্ট্র পুলিশ ছাড়া কোনো পৃথিবীতে কোনো রাষ্ট্র সেটা টিকতে পারে না। আমাদের দেশটার সামরিক শাসকের বর্তমানে এমনটা নাই যে আর্মি এখানে 452টা থানায় যদি আর্মিও যদি সেখানে 200 জন করে আর্মি দেওয়ার মতো আর্মির সৈন্য সংখ্যা আমাদের দেশে নাই। তো সেখানে স্পষ্ট আপনারা দেখেছেন যে পুলিশ সম্পূর্ণ গত 15 বছর যারা আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের পরিবারের সন্তান তাদেরকেই হাসিনা নিয়োগ দিয়েছিলেন এবং তাদের কয়েক জেনারেশন লক্ষ্য করে চেক করে পরীক্ষা করে তাদেরকে পুলিশের নিয়োগ দেওয়া হয়েছিল। এবং পুলিশ মোটামুটি শেষ দিন পর্যন্ত পুলিশ ছাত্রদের উপরে অত্যাচার করেছে, স্টিম রোল চালিয়েছে এবং হাসিনাকে গদিতে রাখার জন্য তারা প্রাণপণ চেষ্টা করেছে। শেষ দিকে যেই কোনো মেকানিজমে হোক, সেটা আমি ওদিকে যাচ্ছি না, সেটা হলো যে পুলিশ যখন দেখলো যে আর্মি মোটামুটি নিউট্রাল বা হাসিনার সেই পেটোয়া বাহিনীর মতো আচরণ করছে না, তখন পুলিশ একটা সময় কিছুটা হলো নির্বিকার ছিল। ঘটনার পরিক্রমায় যখন আর্মি চিফের সহায়তা হাসিনা দেশ থেকে পালাতে বাধ্য হলো, ঠিক পরক্ষণেই এই 5জন এবং পরের দিন 3জন এই আর্মির এরা কু করে মার্শাল ল করে এই সরকারকে, অন্তর্বর্তী সরকারকে তথা ক্ষমতা দখল করতে চাইলো, অন্তর্বর্তী সরকার যেন না হয়। এই গড়িমসির ফলে আসলে মোর দেন 48 আওয়ার্স পরে যখন একটা বিভিন্ন পরিপ্রেক্ষিতে তাদেরকে বহিষ্কার এবং তাদেরকে ক্লোজ করার পরেই তখন অন্তর্বর্তী সরকারের একটা রূপরেখা দাঁড়ালো। কিন্তু বর্তমানে আজকের যে ঘটনাটা সেটা আপনারা হয়তো অনেকেই জানেন না। সেটা হলো যে বিচারপতি এনায়েতুর রহিমের নেতৃত্বে সুপ্রিম কোর্টের 5 থেকে 7জন অ্যাপিলেট ডিভিশনের যেই ইয়ারা ছিলেন বিচারপতিরা, তারা একটি কু করার চেষ্টা করেছিলেন এবং এই কুটা যে হচ্ছিল এবং রাষ্ট্রের ইন্টেলিজেন্সি বা যে কোনোভাবেই তারা জেনেছে এবং খবরটি আমার কাছেও এসেছে, কারণ আমি টুকটাক খবর রাখার চেষ্টা করি। তো মোদ্দা কথা হলো যে সজীব ওয়াজেদের জয়ের একটি স্ট্যাটাসকে কেন্দ্র করে আসলে আমরাও টের করতে পারছিলাম যে সামথিং গোয়িং অন বিহাইন্ড দ্য সিন। সেটা হলো যে সজীব ওয়াজেদ জয় এও বললেন যে তার মা সাবেক স্বৈরাচারিণী যে বাংলাদেশের শাসন ক্ষমতা থেকে উনি পদত্যাগ করেন নাই, পদত্যাগ না করে উনি রাষ্ট্র ছেড়েছেন। তার মানে
সজীব ওয়াজেদ জয় ক্লেম করতে চাইলেন যে ফ্যাসিস্ট হাসিনা এখনও বাংলাদেশের প্রাইম মিনিস্টার। তো এই কথাগুলো যখন এইভাবে হাসিনা পুত্র ফ্যাসিস্টের পুত্র এইভাবে বলেছিল, সেখানে অনেকে ধরে নিচ্ছিল যে এখানে আর একটা কু বা একটা বিচারকই কোনো কিছু করার চেষ্টা হচ্ছিল। আসলে সেটা আজকে সকালেই বা কালকে রাত থেকে সেটা পরিলক্ষিত হচ্ছিল যে এনায়েতুর রহিমের নেতৃত্বে তারা এই সরকারকে অবৈধ ঘোষণা করে দেশের মধ্যে একটি বিশৃঙ্খল এবং রয়ের সহায়তায় আরেকটি ঘটনা তারা ঘটাতে চাইলেন। কিন্তু যদিও সেটা পরবর্তীতে প্রধান বিচারপতিকে প্রেশারাইজ করে তাকে সেখান থেকে অব্যাহতি দিয়ে, যে কিনা ছাত্রলীগের সাবেক প্রেসিডেন্ট, ছাত্রলীগের সাবেক সভাপতি, এই সভাপতিকে হাসিনা বাকশালী প্রধান বিচারপতির আসনে চেয়ারে বসিয়ে পুরো রাষ্ট্রের যে বিচার ব্যবস্থাকে সম্পূর্ণ কলঙ্কিত করেছেন এবং তার নেতৃত্বেই আজকে সেখানে কু হওয়ার চেষ্টা করেছিল এবং তোপের মুখে, চাপের মুখে, আন্দোলনের মুখে সেখানে প্রধান বিচারপতি পদত্যাগ করতে বাধ্য হলেন এবং আস্তে আস্তে হয়তো হাসিনার যেই সাঙ্গপাঙ্গ, হাসিনার যে অক্টোপাত চতুর্দিকে ছড়িয়ে গেছেন সেগুলো সমুৎপলে যে তাদেরকে উৎপাটন করতে হবে। যদি তাদেরকে এখানে উৎখাত করা না হয়, বাংলাদেশের আকাশে এখনও যেই মানে সন্দেহ বা হাসিনার যেই দুঃশাসনের যেই প্রেতাত্মাগুলো এখনও রয়ে গিয়েছে, তারা আবারও কু করার চেষ্টা করবেন, আবারও বিশৃঙ্খলার চেষ্টা করবেন। এবং আমার কথা হলো যে আমি যেখানে জানতে চাই যে ডক্টর ইউনূস একজন সজ্জন ব্যক্তি, বাট আমার এখন একটাই কোশ্চেন যে হাসিনার যেই পোষ্য বিভিন্ন সেক্টরে যেভাবে ছড়িয়ে ছিটিয়ে রাখা হলো, এদেরকে এখনও কেন ক্লোজ করা হচ্ছে না? এদেরকে এখনও দায়িত্ব থেকে কেন সরিয়ে নতুন কাউকে, নিউট্রাল কাউকে সেখানে বসানো হচ্ছে না? আমার একটাই আপিল থাকবে যে ইউনূস ইন্টারিম গভর্নমেন্ট, এই অন্তর্বর্তী সরকার, হাসিনার যে মেইন সেক্টরের যে পোষ্যগুলো এদেরকে সরাতে হবে। কারণ এই পোষ্যগুলো কখন বিট্রে করে, কখন আবার কু করে বসে, কোনো বিশৃঙ্খলা করে বসে, আসলে এগুলো হার্ড টু নো। কারণ গত 15 বছর অপশাসনে এমন কোনো সেক্টর নাই যেখানে হাসিনা তার নিজের পোষ্যদেরকে বসিয়ে না যায় এবং এই পোষ্যরা খেয়ে পুষে এবং এমন দৈত্যাকার হয়েছেন যে এখন তারা আবারও সেই পুরনো রূপে ফেরত যেতে চাইবে, আবারও সেই মাফিয়াদের বসাতে চাইবে, আবারও সেই ফ্যাসিস্টকে বসাতে চাইবে এবং ফ্যাসিস্টকে বসালে তাদের উদ্দেশ্য হাসিল হবে। এবং আরেকটি কথা না বললেই নয়, হাসিনাকে যে কোনো মূল্যে ইন্ডিয়া থেকে তাড়াতে হবে। কারণ হাসিনা যদি ইন্ডিয়া থাকে তাহলে এই মোদী সরকার, এই বিজেপি, এই কংগ্রেস, এই ইন্ডিয়া আবারও হাসিনাকে বিভিন্ন সলা পরামর্শ, কুপরামর্শ দিয়ে বাংলাদেশের শাসন ক্ষমতায় আবারও একটি বিশৃঙ্খলতা সৃষ্টি করতে পারেন। আজকে ফরিদপুরে সেনাবাহিনীর গাড়ি পুড়িয়েছে, 2 জন গুলিবিদ্ধ হয়েছেন। সেটা গোপালগঞ্জে। আপনারা চিন্তা করে দেখেন যে কতটা তাদের কাছে কি সিগন্যাল রয়েছে, যেখানে একটা আওয়ামী লীগের সিনিয়র সারির নেতা হাসিনা পালানোর পরবর্তীতে মিডিয়ার সামনে আসতে ভয় পেয়েছে, জনসম্মুখে আসতে তাদের আত্মার পানি শুকিয়ে গিয়েছে। সেখানে তারা আজকে গোপালগঞ্জে কিভাবে আর্মির গাড়ি পুড়িয়ে দেয়, কিভাবে 2 জনকে গুলিবদ্ধ করে, কিভাবে শত শত মানুষ সেখানে আহত হয়, এটা খুবই ভয়ানক আলামত। আমার সর্বশেষ আকুল আবেদন থাকবে, হাসিনার পোষ্য যে সেক্টরে রয়েছে সমস্ত সেক্টর তাদেরকে সমূলে বিতাড়িত করতে হবে, উৎপাটন করতে হবে। যদি না হয় তাহলে বাংলাদেশের আকাশে এখনও যে বিপদের ঘনঘটা সেটা রয়েই যাবে এবং সামনের পথ চলা এই ইন্টারিম গভর্নমেন্টের অন্তর্বর্তী সরকারের জন্য, পুরো জাতির জন্য একটি ভয়াবহ পরিণতি বয়ে আনতে পারে। আবারও কথা হবে, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।